আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে দেখাবো 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান। তো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর যে কোশ্চেন্সটা ছিল যে বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। এটি সরাসরি ক্লাস 9-10-এর যে বাংলা দ্বিতীয় পত্র বই রয়েছে সেখান থেকে সরাসরি কমন এসেছিল এবং সেখানে উচ্চ স্বরধ্বনি বা উচ্চ সংবৃত স্বরধ্বনি ছিল দুটি, রস্বই এবং রস্যৌ। এটি একদম ক্লাস 9-10-এর বাংলা ব্যাকরণ থেকে হুবহু কমন এসেছে। সো উচ্চ স্বরধ্বনি বা উচ্চ সংবৃত স্বরধ্বনি অথবা শুধু সংবৃত স্বরধ্বনি দুটি, এটি হচ্ছে রস্বই এবং রস্যৌ। সো এখানে 1 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে গ, রস্যৌ। কোশ্চেন নাম্বার 2 ছিল যে বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটা। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ, আর আর্য জাতি যারা তারা হচ্ছে তৎসম, তদ্ভব বা বিদেশি শব্দ ব্যবহার করে, আর দেশি শব্দটা ব্যবহার করে অনার্য জাতির মানুষরা। কোশ্চেন নাম্বার 3 যে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। অপশন, বাকি যে অপশনগুলো ছিল যে মনির চৌধুরী, মোহাম্মদ শহীদওয়ার নাকি শহীদুল্লাহ ছিল, মোহাম্মদ এনামুল হক, এগুলো হবে না। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। তারপরে যে কোশ্চেন নাম্বার 4 যেটা ছিল বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর হচ্ছে দুইটি, একটি হচ্ছে ওই আর একটি হচ্ছে ও। সো ও এবং ওই এই দুটি হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। কোয়েশ্চেন নাম্বার 5 যে যোগরূঢ় শব্দ কোনটা। এখানে যোগরূঢ় শব্দ হচ্ছে শাখা মৃগ। বাকি যে কলম, কলম কিন্তু মৌলিক শব্দ। মলম, কলম, মলম এগুলো হচ্ছে মৌলিক শব্দ। বাঁশি এটা হচ্ছে রূঢ়ি শব্দ, আর শাখা মৃগ এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। সো অপশন ক, খ, গ একটাও হবে না, শাখা মৃগ হচ্ছে যোগরূঢ় শব্দ। এবার দেখব কোশ্চেন নাম্বার 6 যেটা ছিল যে উপসর্গযুক্ত শব্দ কোনটা। উপসর্গযুক্ত শব্দ এখানে হচ্ছে বিদ্রোহী। এখানে দ্রোহী শব্দের পূর্বে বি উপসর্গ বসে বিদ্রোহী হয়েছে। সো বি প্লাস দ্রোহী বিদ্রোহী, এখানে বিটা হচ্ছে উপসর্গ। বাকি যে অপশনগুলো রয়েছে দেখেন বিদ্যাপ, এখানে কিন্তু কোনো উপসর্গ নেই, বা বিষয় বা বিপুল, এই এই তিনটা অপশনে কিন্তু কোনো উপসর্গ ব্যবহার করা হয়নি। সো 6 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে বিদ্রোহী, বি উপসর্গ এবং দ্রোহী মূল শব্দ। কোশ্চেন নাম্বার 7 যে বিভক্তিযুক্ত শব্দ কোনটি। এখানে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে সরোবরে, সরোবর প্লাস এ, এখানে বিভক্তি হচ্ছে এ। সো ক নাম্বার বিভক্তিযুক্ত শব্দ সরোবরে। বাকি যে অপশনগুলো চশমা, সরোজ, চম্পক এগুলাতে কিন্তু কোনো বিভক্তি যুক্ত করা হয় নাই। এবার দেখব কোশ্চেন নাম্বার যে 8 যে কোনটি প্রত্যয় সাধিত শব্দ। এখানে প্রত্যয় সাধিত শব্দ কোনটা। আমরা যদি খেয়াল করি যে ক নাম্বার অপশনস বাই বোন, এটা হচ্ছে সন্ধি। বাই ও বোন এটা কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। আবার রাজপথ, রাজার পথ এটাও কিন্তু সমাস। তারপর হচ্ছে বকলম, এটাও কিন্তু হবে না। বকলম, ব হচ্ছে উপসর্গ আর কলম হচ্ছে মূল শব্দ, ব বকলম। সো এখানে উপসর্গ সাধিত, এখানে ঐকিক শব্দটাই শুধুমাত্র প্রত্যয় সাধিত শব্দ। সো অপশন ক, খ, গ যেহেতু উপসর্গ বা সমাস সাধিত, সো এগুলো হবে না, সঠিক উত্তর ঐকিক। কোশ্চেন নাম্বার 9 যে শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কী। শিরচ্ছেদ হচ্ছে একটা বিসর্গ সন্ধি। সো বিসর্গ সন্ধি যেটা এটাই হবে শির প্লাস ছেদ, শিরচ্ছেদ, এটি বিসর্গ সন্ধি থেকে এসেছিল এবং এই কোশ্চেন্সটি সরাসরি ক্লাস 9-10-এর বাংলা ব্যাকরণ থেকে এসেছে। সো কোশ্চেন নাম্বার 10 যে নীলকর কোন সমাসের দৃষ্টান্ত। নীলকর, নীলকর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এটি দ্বন্দ্ব, বহুব্রীহি বা নিত্য কোনোটাই হবে না, এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কোশ্চেন নাম্বার 11 যেটা ছিল যে প্যাডাগজি শব্দের পরিভাষা কী। পারিভাষিক শব্দ থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রত্যেক বছর একটি কোশ্চেন আসে এবং এবছর যেটি এসেছিল যে প্যাডাগজি শব্দের পারিভাষিক শব্দ কী হবে বা পারিভাষিক অর্থ কী হবে। এটি হচ্ছে শিক্ষাতত্ত্ব। প্যাডাগজি শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে শিক্ষাতত্ত্ব।
এবার দেখব কোশ্চেন নাম্বার 12, যেটা যে বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটা। বিপরীত শব্দ থেকে এটি এসেছিল, যে বঙ্কিম, রিজু আর বঙ্কিম, এটা দুইটা হচ্ছে বিপরীত শব্দ। আর বন্ধুর এটা হবে না, অসম সুষম এগুলা হবে না। সো বঙ্কিম আর রিজু এই দুইটা হচ্ছে বিপরীত শব্দ। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 13, যেটা ছিল যে বাংলা, কোশ্চেন নাম্বার 13-এ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়। আপনারা জানেন যে বাংলা একাডেমি ভাষা আন্দোলনের পার্সপেক্টিভ থেকে প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে, এবং বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করেন 1992 সালে। কোশ্চেন নাম্বার 14 যেটা ছিল যে কোনটি শুদ্ধ শব্দ। মূলা, মূলা শব্দের প্রমিত যেটা সেটা হচ্ছে মূলো, মূলো হচ্ছে শুদ্ধ শব্দ, মূলো। কোশ্চেন নাম্বার 15 যে নদীর সমার্থক শব্দ কোনটি। নদী, নদীর সমার্থক শব্দ হবে তটিনী। তটিনী বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা তটিনী। সো ওনার যে সমার্থক শব্দ সেটা কিন্তু হচ্ছে নদী। সো নদীর সমার্থক শব্দ তটিনী। 16 নাম্বার কোশ্চেন, চর্যাপদের কবিরা কি ছিলেন। চর্যাপদের যে কবিরা ছিলেন তারা ছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্য, এবং তারা সহজ পন্থায়, তারা ধর্মীয় কিন্তু বৌদ্ধ ধর্মীয় আরাধনা করতেন, এবং তাদের ধর্মীয় পার্সপেক্টিভ থেকেই কিন্তু তারা চর্যাপদগুলো রচনা করেছেন ধর্মচর্চার নিমিত্তে, এবং তারা ছিলেন সবাই বৌদ্ধ সহজিয়াপন্থী। সো এখানে চর্যাপদের কবিরা এটার কবিরা ছিলেন সহজগানী বৌদ্ধ। সো সঠিক উত্তর ঘ। 17 নম্বর যে কোয়েশ্চেন্সটা ছিল, শূন্য পুরাণের রচয়িতা কে। আপনারা যারা বাংলা সাহিত্য পড়ে এসেছেন জানেন যে 1201 থেকে 1350 সাল পর্যন্ত এই সময়টাতে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়, কারণ তুর্কি আক্রমণের ফলে এই 1201 থেকে 1350 এই 150 বছর সময়ের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য দেখা যায় না। তবে শূন্য পুরাণ, এটি হচ্ছে রামাই পণ্ডিত রচিত এবং হলায়দ মিশ্র রচিত শেখ শুভোদয়া, এই দুইটি গ্রন্থ কিন্তু এই অন্ধকার যুগেও রচিত হয়েছিল। এটিও অন্ধকার যুগের সাহিত্য থেকে এসেছিল, যে শূন্য পুরাণের রচয়িতাকে রামাই পণ্ডিত, আর হলায়দ মিশ্র হচ্ছে শেখ শুভোদয়া, আর কানহপা, কুকুরিপা এরা কিন্তু হচ্ছে চর্যাপদের রচয়িতা। সো 17 নম্বর কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। 18 নম্বর যে কোশ্চেন্স, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য। যে মধ্যযুগের সর্বপ্রথম যে গ্রন্থটা সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আপনারা যারা মধ্যযুগে পড়ে এসেছেন তারা জানেন যে 1909 সালে এটি ভারতের পশ্চিমবঙ্গের কাকিল্লা গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে উদ্ধার করা হয়েছিল। সো এই কাকিল্লা গ্রামটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থানের সাথে উল্লেখযোগ্য। এবার দেখব কোশ্চেন নাম্বার 19 বা 19 নাম্বার যে কোশ্চেন, যেসবে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে নূরনামা কাব্যের অন্তর্ভুক্ত একটা লাইন। সো 20 নাম্বার কোয়েশ্চেন, আলাউল কোন শতাব্দীর কবি। আলাউলের জন্ম কিন্তু 1607 সাল থেকে 1680 সাল পর্যন্ত সে মৃত্যুবরণ করেন। সো এটা কিন্তু হচ্ছে সপ্তদশ শতাব্দী, যেহেতু 1608-এ জন্ম আর 1680-তে মৃত্যুবরণ করেন। সো এটা হচ্ছে কিন্তু সপ্তদশ শতাব্দীর কবি আলাউল। কোয়েশ্চেন নাম্বার 21, যে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় অভিহিত করেছেন। ইউনেস্কো বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন, বাউল গান। কোয়েশ্চেন নাম্বার 22, যে চণ্ডীচরণ মুন্সী কে। চণ্ডীচরণ মুন্সী ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। আপনারা জানেন যে বাংলা সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের উল্লেখযোগ্য অবদান রয়েছে, এবং এটি 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে যে বাংলা বিভাগ চালু করা হয়েছিল, এবং এই ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত বা একজন টিচার ছিলেন চণ্ডীচরণ মুন্সী। 23 নাম্বার কোয়েশ্চেন, যে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে রত্ন পরীক্ষা। 24 নাম্বার যে কোয়েশ্চেন, যে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি, দেবেন্দ্রনাথ ঠাকুর।
তার পিতামহের নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। সো রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বর্ণকুমারী দেবী দুইজন কিন্তু ভাই বোন। সো তাদের পিতা কিন্তু একজনই, যে দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তাদের পিতামহ বা দাদা যেটাকে বলে সেটা হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো হচ্ছে তার ভাই, সো এটা তো হবেই না অপশন। সো এবার আমরা দেখব যে আর প্রমোদ চৌধুরী তো আলাদা একজন বাংলা চরিতরীতির প্রবর্তক। যে 25 নাম্বার যে কোয়েশ্চেন্সটা ছিল যে বিশ্বদেব ঘোষণ বিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? বিশ্বদেব ঘোষণ বিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র। কমলাকান্ত কিন্তু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত পপুলার একটা গ্রন্থ কমলাকান্ত। 26 নাম্বার যে কোয়েশ্চেন্সটা, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এবং 27 নাম্বার, রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে? রঞ্জন হচ্ছে রক্তকর্বী নাটকের, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকর্বী নাটকের একটি উল্লেখযোগ্য চরিত্র ছিল রঞ্জন। এবং 28 নাম্বার যে কোয়েশ্চেন্সটা, যে তৈল প্রবন্ধটি কে লিখেছেন? এটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী রচিত। হরপ্রসাদ শাস্ত্রীর একটি প্রবন্ধ রয়েছে যার নাম হচ্ছে তৈল। এবং 29 নাম্বার কোয়েশ্চেন্স, নাম রেখেছি কোমল গান্ধার কাব্যটির রচয়িতা কে? এটি হবে বিশুদে রচিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুর বা অমিয় চক্রবর্তী বা প্রেমেন্দ্র মিত্র এগুলা কারোরই নয়। বিশুদে রচিত একটি কাব্য হচ্ছে নাম রেখেছি কোমল গান্ধার। এই কাব্যগুলা বা এগুলো কিন্তু হচ্ছে খুবই এক্সেপশনাল কিছু কাব্য, যেগুলো আসলে সচরাচর আমাদের সামনে আসে না বা এগুলা তেমন একটা পড়া হয় না। এই কোয়েশ্চেন্সগুলো কিছু আননোন। 30 নাম্বার কোয়েশ্চেন্স, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজান মাস শেষ হয়ে গেছে। আপনারা জানেন যে রমজান মাসের পর যে ঈদুল ফিতর শুরু হয়, তখন আমাদের সবার কাছেই যে এই গানটা কিন্তু খুবই জনপ্রিয়, এবং এই গানটির রচয়িতা হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এবং তিনি কিন্তু এটি লিখেছেন যে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এবার আমরা দেখব যে শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটা? শামসুর রহমানের উপন্যাস হচ্ছে অদ্ভুত আদারেক। শামসুর রহমান ওনার একটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে অদ্ভুত আদারেক। এবং 32 নাম্বার কোয়েশ্চেন্স, যে সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কোনটা? সেলিম আল দীন উনি কিন্তু নাট্যকার ছিলেন, এবং ওনার শিল্পতত্ত্ব যেটা যে শিল্পতত্ত্বটা উনি অনুসরণ করতেন বা ফলো করতেন সেটি হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। উনি দ্বৈতাদ্বৈতবাদ এই মানে শিল্পতত্ত্বটাকেই উনি প্রায়োরিটি দিতেন। এবার দেখব যে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হচ্ছে আবুল হাসান। আল মাহমুদ, রফিক আজাদ বা আবুল হোসেন এরা হবে না। এটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে আবুল হাসানের জায়গায় আবুল হোসেন দিয়ে দেয়। সঠিক উত্তর হবে আবুল হাসান। এবং 34 নম্বর যে কোশ্চেন্স, যে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? এটি হচ্ছে শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে। এবং বাংলার যে লাস্ট কোয়েশ্চেন্সটা ছিল 35 নাম্বার কোয়েশ্চেন্স, 21 মানে মাথা নত না করা এই অমর পঙ্ক্তির রচয়িতা কে? 21 মানে মাথা নত না করা এই পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে আবুল ফজল। সো এই 35 এই 35টা কোয়েশ্চেন্সই ছিল বাংলা থেকে। এবং আপনারা দেখেছেন যে বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্য থেকে যে কোয়েশ্চেন্সগুলো এসেছিল, কিছু কোয়েশ্চেন্স যেমন হচ্ছে প্রাচীন যুগ বা মধ্যযুগ থেকে যে কোয়েশ্চেন্স এসেছে সেগুলো ছিল খুবই বেসিক কোয়েশ্চেন। তবে আধুনিক যুগ থেকে কিছু এসেছে যেগুলো হচ্ছে আননোন, এবং দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টসই এগুলোর অ্যান্সার করতে পারবে না। তবে বাংলা যে আপনার গ্রামার থেকে যে কোয়েশ্চেন্স এগুলো এসেছিল সেগুলো কিন্তু মোটামুটি ইজি ছিল অন্যান্য বছরের তুলনায়। তবে আশা করা যায় যে এই টোটাল বাংলা 35টা কোয়েশ্চেন্সের মধ্যে যারা 22-23টা অ্যান্সার করতে পারবে, এটা মোটামুটি একটা ভালো মার্কস। 22-23 বা 25 পর্যন্ত একটা মোটামুটি ভালো মার্কস। তবে 25-এর বেশি যারা পাবে তারা তো এক্সেপশনাল, তারা হয়তো বা অনেক বেশি পড়াশোনা করেছে, অনেক স্টাডি করেছে। সো দ্যাটস অল ফর টুডে। এবং খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।